শীত মৌসুমে রাজধানীতে বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ, শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা রোগে ভুগছে নগরবাসী। এক বছরে দেশের করোনার টিকার আওতায় অর্ধেক মানুষ। বুস্টার ডোজ চালুর সিদ্ধান্তে সাধুবাদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচার। সহিংসতার ঘটনায় প্রার্থী ও ভোটাররা সংখ্যায়। সন্ধ্যায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের আনুষ্ঠানিকতা। 5 তারকা হোটেলেও রয়েছে নানা আয়োজন। আরব আমিরাতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ সকাল 11:30টায়। প্রতিপক্ষ নেপাল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবছরের শীত মৌসুমে রাজধানীতে বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ। সবচেয়ে বেশি দূষণ 300 ফিট এলাকায়। দূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা রোগে ভুগতে হচ্ছে নগরবাসীকে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ থেকে বাঁচাতে প্রতিদিন পানি ছিটাতে হবে রাস্তায়। সিটি কর্পোরেশন বলছে, রাজধানীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো তাদের দায়িত্ব পালন করছে না। শীত মৌসুমের শুরুতেই তীব্র ধুলোবালির কবলে নগরবাসী। রাজধানীতে নানা উন্নয়ন প্রকল্পের কারণে দূষণের ভোগান্তি আরও বেড়েছে। ভাঙাচোরা রাস্তায় ধুলা দুর্ভোগে নাকাল মিরপুরবাসী। রাজধানীর 2 সিটিতে এখন ধুলার রাজত্ব। এতে অনেকে ভুগছেন শ্বাসকষ্ট সহ নানা সমস্যায়। ধুলাবালি দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আর কি। এটা যত তাড়াতাড়ি ভালো হয়ে গেলে ভালো হবে। অনেক মানুষ শ্বাসকষ্ট হইতেছে, খাসি হইতেছে। বাসায় দেখেন ধুলো দিয়ে পুরো আস্তর বিছানো আছে। এই ধুলাগুলো আপনার পানি কন্টিনিউ দিলে তো এত ধুলা হওয়ার কথা না। ধুলা বালুতে পার হইতে সময় ছোট জায়গা আছে, বাচ্চারা চলতেছে, অ্যাক্সিডেন্টও হয়ে যায় এই জায়গা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে বায়ু দূষণের শীর্ষে যেসব শহর, ঢাকা তার অন্যতম। 2020 সালের তুলনায় এবছর দূষণ বেড়েছে 19%। বিশেষজ্ঞদের পরামর্শ, রাস্তায় প্রতিদিন পানি ছিটানোর পাশাপাশি খোলা জায়গায় রাখা যাবে না নির্মাণ সামগ্রী। যে পরামর্শ মহামান্য হাইকোর্ট দিয়েছিল সেটি কিন্তু তেমন গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, তাদের অভাব রয়েছে। 2 সিটি কর্পোরেশনই বলছে তারা নিয়মিত সড়কে পানি ছিটাচ্ছে, তবে উন্নয়ন প্রকল্পগুলো নিয়ম মেনে কাজ করছে না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সিটি কর্পোরেশন। সমন্বয় করছি, আমাদের পরিকল্পনা আমরা অলরেডি নিয়েছি। অন্তত সপ্তাহে 2 দিন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দেবো, যাতে আপনার ওই যে যেটা না হয়। সকল দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশন নিতে পারবে না। আজকে যে সংস্থার কাজ হচ্ছে তাকে দায়িত্ব নিতে হবে এবং সিটি কর্পোরেশন কিন্তু এটা মনিটরিং করবে এবং যে কোনো সময় কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু যাবে, কিন্তু ম্যাজিস্ট্রেট গিয়ে তারা আইন মোতাবেক কিন্তু কাজ করবে। বায়ু দূষণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে রাজধানীবাসী একটি অসুস্থ জনগোষ্ঠীতে পরিণত হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে দেশের অর্ধেক মানুষ করোনার টিকা পেয়েছে। 2021 সালের শুরুতেই গুটি কয়েক দেশের সঙ্গে টিকা কার্যক্রম শুরুকে সরকারের দূরদর্শিতা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবছর শেষে করোনার বুস্টার ডোজ চালুর সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় দিশেহারা পুরো বিশ্ব। প্রযুক্তিতে উন্নত ও ধনী দেশগুলো পরিণত হয় মৃত্যুপুরীতে। বছরের শুরুতেই ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা যখন টিকা পেতে মরিয়া, ঠিক তখনই সুখবর আসে দেশের জন্য। 27 জানুয়ারি করোনার টিকা কার্যক্রম শুরু করে বাংলাদেশ। ইউনিয়ন পর্যায় সহ সারা দেশের মানুষকে টিকার আওতায় আনতে গণটিকা কার্যক্রম সহ নানা কর্মসূচি শুরু করে স্বাস্থ্য বিভাগ। এই ভ্যাকসিনটি প্রথম পৃথিবীতে 32টা দেশে দেওয়া হয়। তার 12 নম্বর দেশ ছিল বাংলাদেশ। অ্যাস্ট্রাজেনেকা আমরা দিলাম, আমরা পরে সিনোফার্ম আনলাম, আমরা ফাইজার, মডার্না, আমরা এখন বুস্টার ডোজ দিতে চাচ্ছি। এই যে ভ্যাকসিনের দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত দৃঢ়তার সাথে, সফলতার সাথে এগিয়ে গেছে।
বিশ্বের ১৩৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে করোনার বিপজ্জনক ধরন ডেল্টা। দেশেও বাড়তে শুরু করে সংক্রমণ। করোনার ডেল্টা ধরনে একের পর এক পর্যুদস্ত হয় নতুন নতুন জেলা। জুন জুলাইয়ে মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ছাড়িয়ে যায়। অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে মরিয়া হয়ে নানা কার্যক্রম পরিচালনা করলেও সাফল্য তেমন পায়নি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও করোনার এই মহামারীকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ায় সাফল্য পায় বাংলাদেশ। ২৮,০০০-এর কাছাকাছি আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ কত, তো দেখেন তাহলে সেই হিসেবে আমরা ভালোই বলছি আর কি। এটা যে কারণে হোক আমরা কিন্তু অনেকটা ভালো অবস্থায় আছি, পৃথিবীর বড় বড় দেশের তুলনাও কিন্তু ভালো আছে। ইভেন বর্তমানে ইউরোপের মতো দেশে, আমেরিকার মতো দেশে করোনা কিন্তু বেড়ে যাচ্ছে, সেই তো আমাদের সংক্রমণের হার তো কমই, সুতরাং কিন্তু স্বস্তিদায়ক তো বটেই। RTA PCR ল্যাব, ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস রাতারাতি তৈরি করা, অক্সিজেনের সামর্থ্য বাড়ানো, এখন পাইপলাইনে অক্সিজেন জেনারেটর যুক্ত হয়েছে, প্রায় 100 অক্সিজেন জেনারেটর আসতেছে। সুতরাং সব দিক থেকে এই গত 1-2 বছরে যেটুকু হয়েছে এটা ঈর্ষণীয় বলা যেতে পারে। এ পর্যন্ত দেশের 8,66,00,000 লাখেরও বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রম শুরুর 11 মাসের মাথায় 19 ডিসেম্বর বুস্টার ডোজ দেয়া শুরু হয়। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে পদক্ষেপ, জরুরি ভিত্তিতে ডাক্তার নার্স নিয়োগ সহ স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোয় করোনা মোকাবেলা সম্ভব হয়েছে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই সঙ্গে এলডিসি উত্তরণে 2021 সালকে ঢাকা মালের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের পার্লামেন্টে ভাষণে দুদেশের উষ্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগোতে চায় বাংলাদেশ। জাতি গঠনে সংসদ সদস্যদের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে মালদ্বীপের জাতীয় সংসদ মজলিসে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের মধ্যে থাকা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে জানান সহযোগিতা বাড়ানোর আহ্বান। বাংলাদেশের সঙ্গে মালদ্বীপেরও এলডিসিতে উত্তরণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে দুদেশের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো। আগামী 50 বছরে এই যাত্রায় আসবে অর্থবহুল পরিবর্তন ও সমৃদ্ধি। We firmly believe we would further consolidate our bilateral relations through further expansion. আমরা আশা করি বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বাড়াতে পারবে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও মজবুত হবে বলে আশা করি। বাংলাদেশ সমৃদ্ধির সম্ভাবনাময় একটি দেশ। আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে এই সমৃদ্ধির যাত্রায় একত্রে কাজ করার আহ্বান জানাই। বাংলাদেশ মালদ্বীপস ফ্রেন্ডশিপ। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ প্রতিবেশী দেশকে সঙ্গে নিয়ে এগুতে চায়। 2021 is a landmark year for বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বিস্তৃত করতে পারে। বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে পর্যটন ও সামাজিক যোগাযোগে পরিসর বড় করতে আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানাই। মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে মালে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Thank you very much for hearing me. Thank you. হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে বাংলাদেশ মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়াতে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় 3টি সমঝোতা ও চুক্তি সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলেহের মধ্যে বৈঠক শেষে এসব চুক্তি হয়। 6 দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে মালের জমহুরি ময়দানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সলি। পরে প্রেসিডেন্ট প্রাসাদে দুই নেতা বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। এ সময় একটি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। মালদ্বীপের কাছে বাংলাদেশ হস্তান্তর করে 13টি সামরিক যানের প্রতীকী চাবি। পরে এক যৌথ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ থেকে নার্স ও চিকিৎসক নেবে মালদ্বীপ। বিমান চালুর পর এবার দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের পরিকল্পনা হচ্ছে। আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তিও সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক সরঞ্জাম হস্তান্তর করেছে।
শিক্ষা, স্বাস্থ্য, মানবশক্তি উন্নয়ন, যুব ও ক্রীড়া এবং মৎস্য ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়াতে আমরা উভয় দেশই সম্মত হয়েছি। বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিতে মালদ্বীপের প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানো, রোহিঙ্গা সংকট সমাধান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ উন্নয়নের বিষয়ে প্রেসিডেন্ট সলিহের সাথে বিস্তারিত আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি আমরা। এছাড়া মালদ্বীপে অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনা হয়েছে, যারা উভয় দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে। মালদ্বীপ সফর শেষে ২৭ ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে কয়েক জায়গায় সহিংসতার ঘটনার শঙ্কা তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটের পরিবেশ নিশ্চিতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ৮৩৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৩,৮১৪ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৯,৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০,১০৬ প্রার্থী। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ সময়ের প্রচার। নির্বাচনী সহিংসতায় পাবনা সদরে মারা গেছেন ২ জন, আহত শতাধিক। তারপরও অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে চলছে জেলার ১৮টি ইউনিয়নের নির্বাচনী প্রচার। নৌকার প্রার্থী ও সমর্থকদের প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, হুমকি ও মারধরের অভিযোগ উঠলেও তারা তা অস্বীকার করেছেন। আমার নেতাকর্মীদের হুমকি দিয়ে যাচ্ছে, প্রতিনিয়তই আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, স্লোগান দিচ্ছে। অতি উৎসাহী হয়ে মারামারি বিশৃঙ্খলা বাঁধানোর জন্য চেষ্টা করছে। আর আমার নিশ্চিত বিজয় দেখে আমি আমার লোকজনকে বলছি তোমরা অ্যাভয়েড করো। সুনামগঞ্জে ২১টি ইউনিয়নে নির্বাচন হবে। শেষ সময়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলছেন নানা অভিযোগ। ভোটাররাও একটু চিন্তিত আছে যে উপনির্বাচনের মতন এরকম দুর্ঘটনা আবার কি আমাদের ইউনিয়নে ঘটবে কিনা। ভোট হবে নওগাঁর আত্রাই, মহাদেবপুর ও ধামইরহাট উপজেলার ২৬ ইউনিয়নে। কয়েক জায়গায় সংঘর্ষের পর শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সব প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা প্রার্থী যাতে লেভেল প্লেইং ফিল্ড আপনারা যেটা বলছেন সেইটা যাতে প্রচারের ক্ষেত্রে বজায় থাকে, সেটা অবশ্যই এখানে যারা আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে আছেন তারা ইনশিওর করবে। লক্ষ্মীপুর সদরে ১৫টি ইউনিয়নে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। হামলা হয়েছে কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর। তবে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতের কথা বলছে পুলিশ। আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখন থেকেই ওই এলাকায় কাজ করতেছে। আমাদের যে গোয়েন্দা টিম রয়েছে তারাও কাজ করতেছে, আমাদের সিভিল পোশাকে কাজ করতেছে। আমরা আশা করি ২৬শে ডিসেম্বর আমরা একটি সুন্দর, অবাধ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারব। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ৪৮ জন। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে মাঠে নেই বিএনপি সহ বেশিরভাগ দল। তারপরও প্রতিদিনই হচ্ছে সংঘর্ষ, ঘটছে হতাহতের ঘটনা। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬ জন গুলিবিদ্ধ সহ আহত ৯। টাঙ্গাইলের ঘাটাইলের লেকেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক মিলনের পক্ষে বৃহস্পতিবার দুপুরে মিছিল বের করে তার কর্মীরা। মিছিলটি ইউপি কার্যালয়ের সামনে পৌঁছলে বাধা দেয় নৌকার সমর্থকরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন দুপক্ষের অন্তত ২০ জন। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। আমরা যখন মিছিলের বেশিরভাগ অংশ পার হয়ে গেছে, আমাদের পেছনের দিকে যে অংশটুকু ছিল সে অংশকে সে অতর্কিতভাবে হামলা করে, যেটা আমরা জানতাম না, জানি না। তারা পরিষদে এসে আক্রমণ করে পরিষদের সামনে থাকা আমাদের ৬ নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলালের গাড়িটা আগুন দেয়। দুই পক্ষের বক্তব্য শুনছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারা সকলের বক্তব্য দেখে আলামত নিয়ে আমরা এই বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেব।
এদিকে বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক খোকন সহ গুলিবিদ্ধ হয়েছেন ৬ জন। এ সময় কুপিয়ে জখম করা হয় আরও ৩ জনকে। গুরুতর অবস্থায় ২ জনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে বুধবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া নৌকার কর্মী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান বিপ্লবকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত বিপ্লবের 2 হাতের কবজি কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক। ক্যাম্পিং করে আসার পথে উৎপেতে থাকা সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীরা ওই এলাকায় জড়ো হয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই কাজটি ঘটিয়েছে। 2 হাতে ইনজুরি আছে, তারপর রগ যেটা আমরা ইংলিশ বলি ভেসেল ইনজুরি আছে। ফিজিক্যাল কন্ডিশন স্টেবল না এবং অপারেশনের পর 72 আওয়ার্স, এর মধ্যে আসলে কিছু বলা যাইতেছে না। এদিকে নওগাঁর ধামইরহাটে উপজেলা সদর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 20টির বেশি মোটরসাইকেল। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের সহিংসতা মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে কাফনের কাপড় মাথায় দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ফেনীর সাধারণ মানুষ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনের পরিবেশ ও প্রচারণা নিয়ে আরো জানাতে নওগাঁ ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, যেটি জানতে চাইবো যে আগামীকাল এই যে চতুর্থ ইউপি নির্বাচন হতে যাচ্ছে, সেক্ষেত্রে নওগাঁর কোন কোন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধামইরহাটের যে অপ্রীতিকর অবস্থার খবর আমরা পেয়েছি তার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে চতুর্থ ধাপে নওগাঁর 3টি উপজেলায় আপনার মহাদেবপুর, ধামইরহাট এবং আত্রাই, এই 3টি উপজেলায় 26টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 26 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথে কিন্তু প্রার্থীরা, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী এবং সদস্য প্রার্থীরা কিন্তু তীব্র শীত উপেক্ষা করে সেই কাকডাকা ভোর থেকে আপনার গভীর রাত পর্যন্ত আপনার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও প্রচারণার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তারা অধিকাংশ প্রার্থী কিন্তু এই সময়সীমা মানছেন না। এমনকি আচরণবিধি অহরহ তারা লঙ্ঘন করছেন। যেখানে মোটরসাইকেল আপনার চালানো নিষিদ্ধ করা আছে, সেখানে কিন্তু এক একজন প্রার্থী 50 থেকে 100 এমনকি 200টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন এবং ওয়ালে পোস্টার লাগানো নিষেধ থাকলেও ওয়ালে আমরা দেখেছি যে একাধিক প্রার্থীর পোস্টার সাটানো হচ্ছে। এভাবে কিন্তু অহরহ আপনার আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী, তারা কিন্তু একটি অভিযোগ করছেন যে আপনার নৌকার প্রার্থী যারা, তারা নানা রকম ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করছেন এবং তারা যেটি বলছেন যে নৌকার প্রার্থী এবং তাদের সমর্থক লোকজন বলে বেড়াচ্ছেন যে 1 ভোট পেলেও তারা চেয়ারম্যান নির্বাচিত হবেন এবং এইভাবে কিন্তু তারা মানে এই কথাগুলোর মধ্যে দিয়ে মানে প্রার্থীরা কিন্তু অনেকটাই কিন্তু ভীতিকর অবস্থার মধ্যে আছেন। স্বতন্ত্র প্রার্থীরা তারা যেটি বলছেন যে যদি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে হয় তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশটা নিশ্চিত করতে হবে। আর আমি আপনাকে যদি ধামইরহাটের সহিংসতার কথা বলি, গত বুধবার রাতে আপনার ধামইরহাট সদর ইউনিয়নে এখানে আপনার নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মতিউল আলম এর আপনার কর্মী সমর্থকদের কিন্তু সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় কিন্তু 20টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং 10 জন আহত হয়েছে। এই ঘটনায় আমার সঙ্গে কথা হয় ধামইরহাট থানার ওসির সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে সবশেষ 2 পক্ষ থেকেই থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। ওসি জানিয়েছেন যে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু আপনার বিশা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা এবং নৌকার মধ্যে সংঘর্ষ হয় এবং তোফা প্রার্থী নিজেই কিন্তু আহত হন। এবং গত রাতে কিন্তু আমরা দেখেছি যে মহাদেবপুর উপজেলার আপনার সভাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবং আপনার নৌকার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং 5 জন গুরুতর আহত হয়েছে। এই ছিল মোটামুটি আমার কিন্তু নওগাঁ পরিস্থিতি। জি সাদিকুল, আপনি সাথে থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নওগাঁর পরিস্থিতি নিয়ে সাদিকুল যেমনটি বলছিলেন যে আচরণবিধি লঙ্ঘনের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এরকম কোনো বিষয় লক্ষ্মীপুরে রয়েছে কিনা এবং সার্বিক নির্বাচনের পরিস্থিতি এবং আজকে রাতে যেহেতু শেষ হচ্ছে, মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আসলে যে আচরণবিধির বিষয়টি যেটি, সেটি আসলে কোনো প্রার্থী
এখানে মানছে না। তারা যে আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর কথা, কিন্তু সেটি না মানার কারণে ইতিমধ্যে কয়েকজনকে অর্থদণ্ড করা হয়েছে যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুর সদরে যে 15টি ইউনিয়ন রয়েছে, উত্তর হামসাদি এবং পার্বতীনগর, কুশাখালী এবং ভবানীগঞ্জ এবং উত্তর জয়পুর বা চন্দ্রগঞ্জ ইউনিয়ন সহ এই যে 15টি ইউনিয়ন, এই 15টি ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে যদিও প্রচার প্রচারণা জমজমাটভাবে যে ব্যস্ত সময় পার করছেন যে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে তারা, কিন্তু এর মধ্যে গত রাতে অর্থাৎ যে বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু হাজিরপাড়া যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রয়েছে শামসুল ইসলাম বাবুল, তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এর বাইরেও কিন্তু ভবানীগঞ্জ ইউনিয়ন যে রয়েছে, এখানে যিনি আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন আব্দুল খালেক বাদল, তিনি কিন্তু যে বিস্ফোরক এবং হামলা এবং ভাঙচুরের অভিযোগে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে আওয়ামী লীগের যে 7 জন, তাদের বিরুদ্ধে সহ 60 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। এইভাবে মামলা এবং পাল্টা হামলার মধ্য দিয়ে মূলত আসলে এই যে প্রচার প্রচারণা লক্ষ্মীপুরের যে সদরের 15টি ইউনিয়ন রয়েছে সেখানে শেষ হতে চলছে। কিন্তু আমরা এর বাইরে কথা বলছি, এখানকার যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা ভোটাররা রয়েছেন মূলত তারা কিন্তু এক ধরনের আতঙ্কিত রয়েছেন। তারা এই যে 26শে ডিসেম্বর যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু সুস্থ ভোট হবে কিনা বা সুস্থ ভোট দিতে পারবে কিনা, এরকম প্রার্থী এবং যে ভোটাররা রয়েছেন তাদের মনে এক ধরনের আমরা সংশয় দেখেছি। কিন্তু পুলিশ সুপার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আবার আগামী 26শে ডিসেম্বর যে ভোট হবে সেটি অবাধ এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ করার জন্য তারা সকল প্রস্তুতি নিচ্ছে। আসলে পাল্টা হামলা এবং বিভিন্ন ধরনের অভিযোগের মধ্য দিয়ে আজকে মধ্যরাতে শেষ হচ্ছে যে নির্বাচনের যে প্রচার প্রচারণা। আব্বাস হোসেন এবং সাদেকুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ গাজীপুর সহ 6 জেলায় সমাবেশ করবে বিএনপি। বেলা 2টায় গাজীপুরের সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া জয়পুরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জামালপুরে নজরুল ইসলাম খান, নোয়াখালীতে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভোলায় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং গাইবান্ধায় শামসুজ্জামান দুদু সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশগুলোতে উপস্থিত থাকবেন। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার দাবিতে ধারাবাহিক কর্মসূচিতে অংশ হিসেবে 22 থেকে 30 ডিসেম্বর দেশের 32 জেলায় সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। এদিকে হবিগঞ্জ সমাবেশে পুলিশের হামলার অভিযোগে শুক্র ও শনিবার সিলেট বিভাগে বিক্ষোভ ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে সংবাদ সম্মেলনে এসে বিএনপি মহাসচিবের দাবি, সে সময় 1200 রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়েছে, তাতে আহত অন্তত 300 নেতাকর্মী। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ কর্মকর্তারা বিনা উস্কানিতে সমাবেশে হামলা চালিয়েছে অভিযোগ করে হবিগঞ্জের পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের প্রত্যাহার এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। এসপির নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় 1200 রাউন্ড আপনার এই শটগান এর গুলি ব্যবহার করা হয়েছে, যেটা আইনত এখন ব্যবহার সারা বিশ্বে এটাকে আপনার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এসপি মুরাদ আলী, ওসি নাজমুল হাসান, ওসি মাসুক আলীর অপসারণ দাবি করছি এবং একই সঙ্গে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি। হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 70 জনের নাম উল্লেখ করে 2000 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপি কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র জিকে গৌসকে। আর আটক 10 জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার হবিগঞ্জে সমাবেশ ডাকে জেলা বিএনপি। তবে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে শায়েস্তা নগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে আহত অন্তত 100 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। নির্বাচন কমিশন গঠন নিয়ে হাটে ঘাটে কথা না বলে বিএনপিকে নিজেদের দাবি রাষ্ট্রপতিকে জানানোর আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আহ্বান জানান। মন্ত্রী বলেন, গতবারও বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। আর হবিগঞ্জ সংঘর্ষ নিয়ে তার দাবি, বিজয় দিবসের অনুষ্ঠানেও বিএনপি নিজেরাই চেয়ার ছোড়াছুড়ি করেছে। তাদের ঝামেলা মেটাতে পুলিশ কাজ করেছে, সুনামগঞ্জেও শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের কাজ করেছে পুলিশ।
কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ শুরু করেছেন, সব দলের সাথে আলাপ আলোচনা, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এটি করা হচ্ছে। অনেক গণতান্ত্রিক দেশ আছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এই ধরনের কোনো সংলাপ হয় না। এবছরও বই উৎসব হচ্ছে না। স্কুল থেকে ধাপে ধাপে শিক্ষার্থীদের দেয়া হবে বই। বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শনে গিয়ে কথা জানান শিক্ষামন্ত্রী। 31শে ডিসেম্বরের মধ্যেই 95% বই পৌঁছে যাবে বলেও আশাবাদী তিনি। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য 34 কোটির বেশি বই ছাপাচ্ছে সরকার। তবে এরই মধ্যে প্রাথমিকের বেশিরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হলেও মাধ্যমিকের প্রায় 5 কোটি ছাপানোর কাজ বাকি। মুদ্রণ মালিক সমিতি বলছে, অনেক ছাপাখানাই কাজ শুরু করেনি এখনো। দরপত্র দিতে দেরি হওয়ায় এবং গত বছরের বিল সময় মতো না পাওয়া সহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই মাধ্যমিকের বই নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমাদের কিছু প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা নাই গত বছর আমাদের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করে কাগজের দাম বাড়ার কারণে, কোভিডের কারণে। ওরা ব্যাংকে ঋণ 100% পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক ওদেরকে ফাইন্যান্স করে নেয়। মাধ্যমিকের বই 95% 31 ডিসেম্বরের মধ্যে স্কুলে যাবে, আর বাকি বই 7 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। 21 কোটি বাধাই হয়ে গেছে, সরবরাহ হয়ে গেছে 17 কোটির বেশি, এবং আমাদের এই আগামী 3-4 দিনের মধ্যে আমরা আশা করছি যে সবই প্রায় হয়ে যাবে। তারপরেও হয়তো একেবারে খুব স্বল্প একটা সংখ্যা বাদ থাকতে পারে, সেটাও আমরা আশা করছি যে অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিতে পারবো। নতুন কারিকুলামের প্রথম এবং ষষ্ঠ শ্রেণীর বই ফেব্রুয়ারিতে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষামূলকভাবে 60টি স্কুলে শিক্ষার্থীরা এই বই পাবে। নতুন কারিকুলামের আপনারা তো জানেন যে এর মধ্যেও আমরা সেই টেক্সটগুলো আবার সব দেখছি, আমরা নিজেরাই বসে দেখছি সবাই বিশেষজ্ঞদের নিয়ে। সেটা আমাদের ট্রাই আউটে আমরা যাব 1 ফেব্রুয়ারি থেকে। তার কারণ হলো আমাদের ছাত্র ভর্তি, সেই কাজটি শেষ হতে জানুয়ারির শেষ হয়ে যায়। গত বছর বইয়ের কভারের অতিরিক্ত কাজের বকেয়া বিলও দ্রুত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, সকল জটিলতা কাটিয়ে নির্দিষ্ট সময়ে যাতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো যায় সেজন্য সার্বক্ষণিক তদারকি করতে হবে। সেই সঙ্গে কোনো প্রতিষ্ঠান নিম্নমানের কাগজ দিলে সঙ্গে সঙ্গে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠির সুগন্ধ নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্ধ শতাধিক দগ্ধকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, যে বিষয়টি জানতে চাইব যে কি করে লঞ্চে এই অগ্নি দুর্ঘটনাটি ঘটলো এবং সে সময় আসলে কোন অবস্থানে ছিল লঞ্চটি নদীপথের, আর এই যে মানুষগুলোকে উদ্ধার করে আনা হয়েছে, সর্বশেষ আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আমি এখানে যারা দগ্ধ এসছেন তাদের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে সম্ভবত সিগারেট বা বিড়ির আগুন থেকে এই আগুনের সূত্রপাত এবং ইঞ্জিন রুম থেকে প্রথম ব্লাস্ট হয়। এই একটি বড় শব্দ করে ব্লাস্ট হয় এবং তারপরেই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে রাত 2:45টার সময়। তো রাত 2:45টার সময় যখন ছড়িয়ে পড়ে তখন যেটি হয় যে যেভাবে পারে আসলে পালিয়ে বাঁচতে চায়, তখন কিন্তু অধিকাংশ লোক দিশে না পেয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। মৃত্যু টোল এখন পর্যন্ত ডিসি যিনি রয়েছেন তিনি বলেছেন 2 জন। তো যাত্রীরা যেটা বলেছে, তারা সন্ধ্যা 6টার সময় ঢাকা থেকে এই লঞ্চটি ছেড়ে আসে। রাত 1:30টার পর বরিশাল ঘাট টাচ করে এটি চলে যায় বরগুনার উদ্দেশ্যে যাওয়ার সময়। 2:45টায় যখন এই ঘটনাটি ঘটে তখন আসলে কুয়াশাচ্ছন্ন ছিল। এরা যেটা এখন পর্যন্ত বলছে যে একটি ভয়াবহ খবর আসলে অপেক্ষা করছে হতাহতের। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে 70 জেলা প্রশাসক ঝালকাঠি বলেছে যে 70 জনকে দগ্ধ অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। আমি এখানে এসে দেখলাম, আপনারা দেখুন যে সারি সারি শুধু
এই অগ্নিদগ্ধদের এই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এনে শুয়ে রাখা হয়েছে। আমরা আগেই জানিয়েছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিটটি রয়েছে এটি প্রায় 21 মাস থেকে বন্ধ রয়েছে। এখন বন্ধ থাকার ফলে এখন এখানে যেটি হচ্ছে মলমপট্টি দিয়ে কোন রকম রাখা হচ্ছে, যেটি আজকেও আমরা ঝালকাঠি জেলা প্রশাসকের সাথে আলোচনা করেছিলাম যে ভালো হয় বরিশাল থেকে যদি এটাকে ঢাকায় ট্রান্সফার করার কোনো ব্যবস্থা করা হয়, কারণ এখানে বরিশালে ওনাদের যে কথাটি বলেছি যে মলমপট্টি ছাড়া আর খুব একটা দেয়ার কিছু নাই। ঝালকাঠি জেলা প্রশাসক যে কথাটি বলেছেন যে তারা ঝালকাঠি হাসপাতালে একটি 15 থেকে কোনো ব্যবস্থা হয়েছে, সেই ইতিমধ্যে দগ্ধ হয়ে মারা গেছে এবং একটি লঞ্চে দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু কিছুক্ষণ আগেও আমাদের জানিয়েছেন যে লঞ্চে আসলে ইন করা যাচ্ছে না, প্রচন্ড উত্তপ্ত রয়েছে লঞ্চ, আর যেটি হচ্ছে যে ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে। ফায়ার ব্রিগেডের টোটাল ইউনিটে আমরা যেটা বলছেন এখন আর কোনো গণনার মধ্যে বলা যাচ্ছে না যে টোটাল ইউনিট যেটি যেখানে রয়েছে সেই ইউনিটগুলোকে ঝালকাঠিতে আনা হয়েছে, ডুবুরি দলকে প্রস্তুত রাখা হয়েছে। তো যেটি বলা হচ্ছে যে দগ্ধ যারা বেঁচেছেন তারা আসলে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার জন্য তারা বেঁচেছেন, কিন্তু সে অবস্থায় যে বিভৎস অবস্থাটি সেখানে আমরা দেখছি একজন দগ্ধ, যেটি আসলে দেখানো সম্ভব হচ্ছে না, এটি ভাষায় অবর্ণনীয়। তবে প্যাসেঞ্জাররা যারা রয়েছেন এখনো কথা বলতে পারছেন, অধিকাংশই আমরা দেখছি কাঁপছে। খুব একটা ভালো এখান থেকেও বরিশাল মেডিকেল থেকেও যেটুকু আমরা আভাস পাচ্ছি তাতে খুব একটা ভালো কোনো ফলাফল যাবে বলে মনে হচ্ছে না। মৃতের সংখ্যা বাড়ারও একটা সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি ঝালকাঠিতে লঞ্চে ওনারা যে হিসেবটি বলছেন আসলে আতঙ্কিত মতে হিসেব বলা, তো আতঙ্কিত অবস্থায় যে হিসেবটি বলছে সেটি ধরলাম না, কিন্তু হতাহতের সংখ্যা খুব একটা কম হবে না বেশি ছাড়া, যতটুকু বুঝতে পেরেছি। কারণ একটি গুমোট অবস্থায়, বাইরে কুয়াশা লঞ্চে ধোঁয়া, এই অবস্থায় এই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কিছুক্ষণ আগে একতলা থেকে 5 তলায় উঠে এসেছি। আমি তখন পর্যন্ত দেখেছি 50 জন এখানে এসে ভর্তি হয়েছে, আর বাকিরাও পথে রয়েছে। ঝালকাঠি এবং পিরোজপুর ছেড়ে দেওয়া হচ্ছে, অনেকে খুলনা ছেড়ে দেওয়া হচ্ছে। তো বিস্তারিত আরো জানানো যাবে, দেখি পরবর্তী খবরগুলোতে আমরা আর কতটুকু জানাতে পারি। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। আর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আগেই বলেছি যে মলমপট্টি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, বার্ন ইউনিটটি বন্ধ থাকার কারণে। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এদিকে সারা দেশে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় নষ্ট হচ্ছে বোরো, বীজতলা সহ বিভিন্ন ফসল। আরো জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়া জনদুর্ভোগ কেমন দেখছেন, আর পঞ্চগড়ের শীতজনিত কারণে রোগের প্রকোপ ওখানকার মানে প্রকোপের অবস্থা কেমন? আর যেহেতু ঘন কুয়াশা থাকার কারণে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে বা ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে কৃষকরা কি বলছে বা তাদের অভিমতটা কি আমাদের জানাবেন? জি, হিমালয় কন্যা হিসেবে পরিচিত উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। তার কারণ গত সোমবারে অর্থাৎ আজকে থেকে 5 দিন আগেই পঞ্চগড়ে মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এখন পর্যন্ত কিন্তু সেই অবস্থায় রয়েছে। প্রত্যেক দিন আমরা দেখছি যে বিকেলের পর থেকে পরদিন সকাল 9টা নাগাদ কিন্তু ঘন কুয়াশা থাকছে। 9টার পর থেকে আমরা সূর্যের আলো দেখতে পাই। তো আজকে সকালেও আমি তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ রাসেল শাহ, তার সাথে কথা বলেছি। আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা এটি কিন্তু 8 থেকে 10-এর মধ্যে থাকলে বলা হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আমরা আসলে 5 দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহের কবলে রয়েছি। তো শীতের কারণে আসলে সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা ছিন্নমূল মানুষ, তাদের দুর্ভোগ বরাবরই আমরা লক্ষ্য করি। এবারও এর ব্যতিক্রম নয়। আর যেটি আপনি বলছিলেন যে কৃষিক্ষেত্রে এর প্রভাব, কৃষিক্ষেত্রে আমি পঞ্চগড়ের
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। পঞ্চগড়ে যে শীতকালীন শাকসবজির আসলে এই সময়টা শীতকালীন সবজি ভালো হয়, বিশেষ করে যেটি বলা হচ্ছে যে বড় বীজতলা, শীতের কারণে ঘন কুয়াশার কারণে কিন্তু বড় বীজতলার ক্ষতির একটা আশঙ্কা থেকে যায়। কৃষি অফিসের পরামর্শ মতো আমাদের বড় চাষিরা এখানে আসলে বড় বীজতলা পলিথিন দিয়ে বিশেষ কায়দায় ঢেকে তারা শীত থেকে রক্ষা করছে, যাতে বড় বীজতলা শীতের কারণে বিবর্ণ হয়ে না যায়, নষ্ট হয়ে না যায় সেটি। আর আমরা আসলে দেখছি যে প্রতি বছর যখন শীত আসে সেই শীতের সময় কিন্তু শীতজনিত নানান রোগবালাই বেড়ে যায়, যেমন শিশু এবং বৃদ্ধরা যারা একটু বয়স্ক মানুষ তারা আসলে তাদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এসব রোগের প্রকোপ দেখা যায়। আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যোগাযোগ করেছি আমি, যে প্রত্যেক দিন শীতজনিত নানান রোগে অসংখ্য রোগী বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড় জেলা শহর ছাড়াও কিন্তু পঞ্চগড়ের 5 উপজেলাও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের একই অবস্থা, সেখানে অসংখ্য রোগী প্রতিদিন শীতজনিত নানান রোগের চিকিৎসা নিয়ে তারা ফিরে যাচ্ছেন। এদের মধ্য থেকে যাদের অবস্থা একটু বেশি শীতজনিত রোগের আশঙ্কা মনে হচ্ছে তাদেরকে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আসলে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ শুরু হয়ে গেছে। তার কারণ যারা দিনমজুর শ্রেণীর মানুষ তাদের কিন্তু আসলে সকাল সকাল বাসার থেকে বের হতে হয়। যারা কৃষি শ্রমিক তাদেরকেও ঠিক সকালবেলাই কিন্তু মাঠে তাদের নামতে হয়। ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে তাদের আসলে দুর্ভোগই বলা চলে। এই ছিল পঞ্চগড়ে শীত নিয়ে সর্বশেষ। শীতের প্রকোপের বিষয়ে জানাতে পঞ্চগড় থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শফিকুল আলম। শুক্রবার সন্ধ্যায় গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর গির্জাগুলো। 5 তারকা হোটেলেও রয়েছে নানা আয়োজন। বড়দিন উপলক্ষে ফুল, নানা রঙের বেলুন আর আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর গির্জাগুলো। বর্ণিল সাজে সেজে উঠেছে ক্রিসমাস ট্রি। যীশুখ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করতে আলাদা করে বানানো হয়েছে গোয়ালঘর। শিশু যীশুখ্রিস্ট, মা মেরি অনুষ্ঠান হতে যাচ্ছে বাচ্চাদের জন্য, যেটা কিডস কার্নিভাল, সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত। আমরা স্পেশাল লাইভ বারবিকিউ অনুষ্ঠান রেখেছি, যেটার সাথে লাইভ মিউজিক থাকছে। তাছাড়াও আমাদের যেটি কন্টিনেন্টাল রেস্টুরেন্ট আছে, সেটা আমরা এক্সক্লুসিভ বুফে লাঞ্চ এবং বুফে ডিনারটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে করছি। করোনা মহামারী থেকে মুক্ত হয়ে পুরো বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। বড়দিনে এটাই প্রত্যাশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর ওয়্যারহাউস বিরোধে 3 মাস ধরে শুল্কমুক্ত মদ কিনতে পারছেন না বিদেশি কূটনীতিকেরা। সামনে বড়দিন ও নতুন বছরের উৎসব থাকায় তীব্র হয়েছে এই সংকট। বিষয়টিকে দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলছেন বিশ্লেষকেরা। তবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তাদের দাবি, সংকটের কথা তারা জানেন না। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরতরা বেশ কিছু সুযোগ সুবিধা পান, তারই একটি শুল্কমুক্ত মদ। বাংলাদেশে থাকা দূত ও মিশন সদস্যদের কাছে এই পানীয় বিক্রিতে আছে 6টি বন্ডেড ওয়্যারহাউস। এনবিআর এর অনুমতিতে তারা শুল্কমুক্ত সুবিধায় মদ এনে কূটনীতিকদের কাছে বিক্রি করেন। তবে এ নিয়ে ওয়্যারহাউসগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় সেপ্টেম্বরে একটি সফটওয়্যার চালু করে এনবিআর। দেয়া হয় বিক্রির সব তথ্য লিপিবদ্ধের নির্দেশ। এনবিআর এর এই পদক্ষেপকে বেআইনি দাবি করে আদালতে যায় ওয়্যারহাউসগুলো। বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। এদিকে বিক্রি বন্ধ থাকায় চিঠি দিয়েও এই পানীয় পাচ্ছেন না কূটনীতিকরা। সংকট আরো বড় হয়েছে সামনে বড়দিন, 31 ও নতুন বছরের আনুষ্ঠানিকতা থাকায়। তাদের জীবন আচরণে এটা কিন্তু স্বাভাবিক একটা আইটেম, এবং তারা যে কোনো ধরনের আনন্দ উৎসব করা, তাদের বড়দিন করা, এগুলোতে কিন্তু তারা কিন্তু লিকার দিয়েই ওপেন করে। একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেব, এই জিনিসটা তো চালু ছিল এবং এটা একটা ওয়েল রিকগনাইজড বিষয়। সেখানে যে আমরা দিতে পাচ্ছি না, এটা আমাদের একটা ব্যর্থতা, এবং এটা আমাদের জন্য, আমাদের ব্যবস্থাপনার দিক থেকে এটা অবশ্যই ইতিবাচক নয়। বিচারাধীন বিষয়ে বক্তব্য দেন ওয়্যারহাউস মালিকরা। মুখ খুলছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে এনবিআর কর্মকর্তাদের দাবি, সংকটের কথা তারা জানেন না। সংকট তৈরি হয়েছে এটার কোনো মেসেজ পাইনি কারো কাছে। তারা তো দীর্ঘদিন ধরে বিক্রি করছে না, সংকট তো তৈরি হওয়া স্বাভাবিক না। না না, একটা হলো ইউ থিঙ্ক, আপনি চিন্তা করে বলছেন, আর একটা হলো প্র্যাকটিক্যাল রেজাল্ট ইজ 0। বছরে এই 6টি ওয়্যারহাউস প্রায় 42 কোটি টাকার মদ আমদানি করতে পারে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মালদ্বীপের 70% রাজস্ব আসে পর্যটন খাত থেকে, তাই 2020 সালে মিলেছে 1 নম্বর পর্যটন গন্তব্যের স্বীকৃতি। এক দ্বীপ এক রিসোর্ট পরিকল্পনায় দেশটির অর্থনীতিতে চালকের আসনে পর্যটন শিল্প। বাংলাদেশ হাইকমিশনার বলছেন, মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও পর্যটন এগিয়ে নেওয়া যেতে পারে। ভারত মহাসাগরের বুকে জেগে থাকা হাজার দ্বীপের সমাহারী দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। অপরূপ সৌন্দর্যের দেশটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2.3 মিটার। পর্যটকদের কাছে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মালদ্বীপ। এমন নীল জলরাশিতে ডলফিনের খেলা দেখে মনে হতেই পারে সমুদ্রের বুকে বিশাল এক অ্যাকোরিয়াম। আর স্বচ্ছ পানিতে দাপাদাপির আনন্দ ক্লান্তি অবসানের সুযোগ এনে দেয় পর্যটকদের। একটা দ্বীপ যেটা জোয়ারে ছোট হয়ে যায়, ভাটা আসলে বড় হয়। তো এখানে এসে গুগলে যেটা অভিজ্ঞতা নিতে পারি নাই সেটা এখানে পেলাম। আমাদের দেশে অপার সম্ভাবনা, আমাদের একটা দীর্ঘ সি বিচ আছে কক্সবাজার, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারতেছি না। মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত দেশটির জনসংখ্যা মাত্র 5 লাখ। তাদের আয়ের 70% আসে পর্যটন থেকে। এক দ্বীপ এক রিসোর্ট পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে মালদ্বীপের পর্যটন। পুরো মালদ্বীপের জনগোষ্ঠী যারা পাহাড় দেখতে পায় না বা যারা সুন্দরবন দেখতে পায় না, তাদেরকে আমরা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা করতে পারি। যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন তারা এসে এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে দেখে এখান থেকে কিছু টেক অ্যাওয়েজ, কিছু লেসন নিয়ে যেতে পারেন। আমরা অ্যাজ এ অপারেটর হিসাবে আমরা বলবো যে এটা একটা আসলে আমরা সহযোগী ভূমিকা যেতে পারি। এটার জন্য মেইন ভূমিকা থাকতে হবে বাংলাদেশে যে মিশন আছে, ওইখানে একটা হলিডেজ যে উইং আছে। বিদেশি পর্যটকদের আকর্ষণ করে এরই মধ্যে বিশ্ব পর্যটন সংস্থা থেকে 1 নম্বর পর্যটন স্পটের খেতাব পেয়েছে মালদ্বীপ। পর্যটনের উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতির চাকা কিভাবে এগিয়ে যায় তার বড় উদাহরণ এই মালদ্বীপ। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে একদিকে যেমন পর্যটকদের আকর্ষণ বাড়বে, তেমনি অর্থনীতির চাকা আরও শক্তিশালী হবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুলেমালে, মালদ্বীপ। বিশ্বে করোনায় একদিনে প্রায় 10 লাখ রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছে 27 কোটি 84 লাখের বেশি। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,500। এ নিয়ে মোট প্রাণহানি 54 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1149 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন রোগী মিলেছে 2.5 লাখ। রাশিয়া একদিনে 1000 জনের প্রাণহানি হয়েছে। নতুন সংক্রমিতের সংখ্যা 25,000-এর বেশি। এদিকে 24 ঘন্টায় দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সে। যুক্তরাজ্যে রোগী মিলেছে 1,19,000 আর ফ্রান্সে সংক্রমিত হয়েছে 91,000 মানুষ। জার্মানিতে বৃহস্পতিবার প্রথম অমিক্রনে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ অমিক্রনের বিরুদ্ধে কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। আরব আমিরাতে শুরু হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ। বাংলাদেশের মিশন শুরু হবে আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপাল। শারজায় খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 11:30টায়। একদিন কোয়ারেন্টিন শেষে প্রথম অনুশীলনে ব্যাটে বলে নিজেদের প্রস্তুতি সেরেছে ইয়াং টাইগার্স। সবশেষ ভারত সফরে ট্রাই সিরিজ জিতে উজ্জীবিত রাকিবুলের দল। গতবারে বিশ্বকাপ জয়ী দলের 4 সদস্য দলের অন্যতম ভরসা। নেপালকে সহজে হারিয়ে এশিয়া কাপের যাত্রা শুরুর লক্ষ্য রাকিবুল নাবিলদের। আসলে বি গ্রুপে বাংলাদেশ, নেপাল ছাড়া বাকি 2 প্রতিপক্ষ কুয়েত ও শ্রীলঙ্কা। আকরাম খান, খালেদ মাহমুদ সুজন প্রভাবশালী 2 পরিচালক আগের পদে বহাল থাকবেন নাকি পরিবর্তনের হাওয়া লাগবে? নতুন কমিটিতে এবার তরুণ ওবেদ আর নিজাম, ফাহিম সিনহা আর অভিজ্ঞ সংগঠক ইফতেখার মিঠুকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আজ বেলা 3টায় বিসিবির দ্বিতীয় সভায় আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 6 অক্টোবর বিসিবি নির্বাচনের পর পেরিয়ে গেছে প্রায় 2.5 মাস। নতুন করে পদ বন্টন করা হয়নি, কাজে আসেনি গতি। পদ ছাড়ার কথা জানিয়েছেন আকরাম খান। বিসিবির একাধিক পরিচালকও চান দায়িত্বে অদল বদল। সবকিছুর ফয়সলা হতে যাচ্ছে দ্রুতই। ছুটির দিনে ব্যস্ত থাকতে হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে বোর্ডের অ্যাকর্ডিং টু বোর্ড কনস্টিটিউশন আমাদের একটা স্ট্যান্ডিং কমিটিগুলো ফর্ম করার একটা বিষয় রয়েছে। সেগুলো হয়তো আমরা চূড়ান্ত করতে পারবো বলে আশা করি, অ্যাটলিস্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পজিশনগুলো। এর বাইরে আমাদের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে যে আমাদের পরিকল্পনা রয়েছে সেটার কিছু বিষয় বোর্ডে আসবে।
কোন কোন পদে পরিবর্তন আসবে সেই দিকেই আগ্রহ সবার। আকরাম খান কি সত্যিই থাকবেন না ক্রিকেট অপারেশনসে? বিসিবি সভাপতি অনুরোধ করলে কি করবেন? না থাকলে গুরুত্বপূর্ণ এই পদে কে আসবেন? গেম ডেভেলপমেন্ট, সিকিউরিটি, আম্পায়ার্স, বিপিএল, সিসিডিএম এর কমিটিতেও আসতে পারে পরিবর্তন। দায়িত্ব পেতে যাচ্ছেন ওবায়েদ ফাহিম মিছু। গুরুত্বপূর্ণ সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়েও আসবে সিদ্ধান্ত। আলোচনায় গুরুত্ব পাবে বিপিএল সিজন 8। 3 জন করে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ফরেন প্লেয়ার্স নেওয়ার একটা সুযোগ রয়েছে। সো কাদের সাথে কি কন্ট্রাক্ট হচ্ছে বা কী ধরনের কারা আসছেন সেই বিষয়গুলো আমরা আসলে আমাদের যে নির্ধারিত যে ড্রাফটের জন্য যে সময় নির্ধারণ করা আছে 27 তারিখ, তার হয়তো আগে আমরা জানতে পারবো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটের কথা। বিপিএল এ প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল 1 কোটি আর রানার্স আপ দল পাবে 50 লাখ টাকা, যা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে অনেক কম। এ নিয়ে সমালোচনা হলেও সিদ্ধান্ত থেকে সরে আসছে না বিসিবি। তবে ভবিষ্যতে বাড়ানো যায় কিনা ভেবে দেখবে বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।